স্যার মিউট করা আপনার ভয়েস আসছে না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে কলেজ টলেজ শুরু হবে না? তোমরা জানো কবে কলেজ কবে খুলবে? মানে আমি জিজ্ঞেস করছি যে কেউ কি জানো কলেজ কবে খুলবে? না স্যার, কিছু তো শুনিনি। হুম, এইভাবে আপনি তো। তো আগে জানবেন খুললে পরে। হ্যাঁ, সেটা তো আগে জানবো, কিন্তু আমাদেরও তো কেউ কিছুই বলছে না। আমরা তো চাইছি এবার খুলে যাক। তো দেখা যাক। এইভাবে তো আর কতদিনই বা বন্ধ করে এইভাবে চলতে পারে? 6 মাস তো হয়ে গেল। দেখা যাক। ওকে, আমার গলা শোনা যাচ্ছে আর স্লাইড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে আরেকটা ব্লটিং টেকনিক করব। দেখবে তোমাদের সিলেবাসে দেয়া আছে সাদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে? তো আজকে আমরা নর্দার্ন ব্লটিং করব এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এরও একটা বেসিক আইডিয়া তোমাদের দেবো। তো নর্দার্ন ব্লটিং টেকনিকটা, হ্যাঁ, এটা ইট ইজ ভেরি সিমিলার টু সাদার্ন ব্লটিং, যার জন্য সাদার্ন এবং এটার নাম, ওটা সাদার্ন আবিষ্কার করেছিলেন তার 2-3 বছরের মধ্যে। দিস ইজ ইন দ্য ইয়ার 1977। এরকম নর্দার্ন ব্লটিং টেকনিকটা আবিষ্কার করা হয়। দিস ইজ ভেরি সিমিলার টু দ্য সাদার্ন ব্লটিং টেকনিক, জাস্ট ডিএনএ এর জায়গায় আরএনএ কে এই ট্রান্সফারটা করা হয়। কিছু বেসিক ডিফারেন্সেস আছে, এছাড়া বোথ দ্য টেকনিকস আর সেম। এইখানে আমরা একটা স্কিম্যাটিক্যালি দেখে নিই যে নর্দার্ন ব্লটিং কিভাবে কাজ করে। তো উই হ্যাভ আ স্যাম্পল। ঠিক আছে? আমার একটা আছে, ধরো আমি আমার একটা সেল, ঠিক আছে, বা গ্রুপ অফ সেলস, একটা টিস্যু, তাতে যে আরএনএ আছে, সেই আরএনএ আমি আইসোলেট করতে চাই। ঠিক আছে? তো এইবার সেটা টোটাল যে আরএনএ আছে সেই আরএনএটা আমি দেখতে চাই। তাহলে কি করব? না, আমি আরএনএটাকে আইসোলেট করলাম। আরএনএটাকে আইসোলেট সেই টিস্যুর থেকে কিভাবে? না, যেরকম প্লাজমিড ডিএনএ আমরা আইসোলেট করেছি কিট দিয়ে, ওরকম আরএনএ আইসোলেশন কিটও পাওয়া যায়। এবার আরএনএটাকে কিন্তু আরএনএ আইসোলেশনের সময় তোমাকে খুব কশাস থাকতে হবে, কারণ আরএনএ ইজ ভেরি হাইলি ডিগ্রেডেবল, মারাত্মক রকমের ডিগ্রেডেবল। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কশাস ইন অর্ডার টু আইসোলেট আরএনএ। এবার আরএনএটাকে আইসোলেট করার পরে আমি সেটাকে জেল ইলেকট্রোফোরেসিসে চালাচ্ছি। একটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে যে আরএনএ কিন্তু খুব কম্পারেটিভলি অনেক স্মল মলিকিউল হয়। মানে ধরো 1000 বেস পেয়ার, 2000 বেস পেয়ার, 3000 খুব বেশি হলে এইরকম 1 কেবি, 2 কেবি, 3 কেবি রেঞ্জে। ফলে ডিএনএ কে আইসোলেট করার পর আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করেছিলাম। সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করার স্টেপটা কিন্তু এখানে থাকছে না। এখানে আমরা একটা টিস্যু নিলাম, সেটাকে হোমোজেনাইজ করে সেখান থেকে আরএনএ এক্সট্রাক্ট করলাম, করে সেই আরএনএটাকে ডাইরেক্টলি আমরা কিন্তু 11 জেলে চালাচ্ছি। ঠিক আছে? এবং এই 11 জেলে আমরা চালানোর পরে কি করব? আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, আরএনএটা যদি খুব ছোট হয়, ঠিক আছে, মাইক্রো আরএনএ কিংবা এসএনআরএনএ, স্মল নিউক্লিওলার আরএনএ, একদম ছোট আরএনএ যদি হয়, তাহলে অনেক সময় ওই গতকাল আমি বলছিলাম না যে না অ্যাক্রাইলামাইড জেলে এমনিতে চালানো হয় না, কিন্তু আবার অনেক সময় অ্যাক্রাইলামাইড জেলে চালানো হয়। তো ইফ দ্য আরএনএ ইজ ভেরি স্মল অ্যান্ড ইট ক্যানট বি রিজলভ, মানে আরএনএ অফ ইন্টারেস্ট সেটা আমরা ডিটেক্ট করতে চাইছি, ইফ ইট ইজ ভেরি স্মল লাইক মাইক্রো আরএনএ, হ্যাঁ, কিংবা স্মল নিউক্লিওলার আরএনএ, and which cannot be resolved by a agarose gel, then we run the RNA sample in a phage বা polyacrylamide gel. ওকে? এই পলিঅ্যাক্রাইলামাইড জেলে আরএনএটাকে চালানোর পর এবার কি করলাম? সিমিলার ওয়েতে যেভাবে গতকাল আমরা ব্লটিং করেছিলাম, কি না, একটা কন্টেনার ছিল, তার ভেতরে কি রাখা ছিল? ট্রান্সফার বাফার, তার উপরে একটা স্পঞ্জ ছিল, তার উপরে আমাদের 11 জেলটা ছিল, তার উপরে আমাদের মেমব্রেনটা ছিল, তার উপরে কিছু ব্লটিং পেপার বা পেপার টাওয়েলস রাখা ছিল। তো এই সিমিলার ওয়েতে, এবং তার উপরে একটা ওয়েট চাপানো ছিল। এই সিমিলার, পুরো সিমিলার ওয়েতে, মানে ট্রান্সফার বাফারে আগে জেল থাকবে, তারপরে তোমার মেমব্রেন থাকবে, এন্ড দেয়ার ইজ আ চার্জ, মানে নেগেটিভ থেকে পজিটিভে যাবে, বিকজ
এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি নর্দার্ন ব্লটিং এর ক্ষেত্রে আমরা নাইলন মেমব্রেনস ব্যবহার করব। ওকে, বিকজ নাইলন মেমব্রেনস দে হ্যাভ আ ভেরি গুড পজিটিভ চার্জ। ঠিক আছে, উইল ইউজ দিস নাইলন মেমব্রেন, এবং অবভিয়াসলি একটা তলায় নেগেটিভ উপরে পজিটিভ চার্জ থাকলে কি হবে, যেহেতু তলায় জেলটা আছে এবং উপরে মেমব্রেনটা আছে, and using this transfer buffer যেটা থ্রু ইলেকট্রোফোরেসিস সম্ভব, তো ওই ট্রান্সফার বাফারের থ্রু দিয়ে ফ্রম দ্য জেল টু দ্য মেমব্রেন আমাদের আরএনএটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে। এবার আরএনএটা মেমব্রেনে শিফট হয়ে যাওয়ার পর কালকে যে স্টেপটা আমরা বেকিং করেছিলাম সেই সিমিলার একটা স্টেপ করব। সেটা হচ্ছে গিয়ে আমরা আরএনএটাকে ইউভি দিয়ে আর কি বা হিট করে, ইউভি বা হিট যেভাবে কালকে করেছিলাম বাইন্ড করিয়ে দেবো, স্ট্রংলি বাউন্ড করিয়ে দেবো বা ইউভি দিয়ে ক্রস লিঙ্ক করিয়ে দেবো। তারপরে আমরা ওই যে প্রোব, অলিগোনিউক্লিওটাইড প্রোব, একেবারে সিমিলার জিনিস, ভেরি সিমিলার টু সাদার্ন ব্লটিং, ওই ধরনের সিঙ্গল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড প্রোব, কমপ্লিমেন্টারি টু দ্য সিকোয়েন্স অফ আরএনএ অফ আওয়ার ইন্টারেস্ট, কমপ্লিমেন্টারি টু দ্য সিকোয়েন্স অফ আরএনএ অফ আওয়ার ইন্টারেস্ট, এই ধরনের অলিগোনিউক্লিওটাইড প্রোব ব্যবহার করব। এবং এই ধরনের অলিগোনিউক্লিওটাইড প্রোবের সঙ্গে কি তোমার radioactive phosphorus attached থাকবে। The oligonucleotide probe will be attached to radioactive phosphorus and it will be complementary to our RNA of interest. It will bind to the nylon membrane and it will fluoresce, যেটা কি আমরা একটা মেমব্রেন, একটা অটোরেডিওগ্রামের সাহায্যে বা একটা সিম্পলি এক্সরে প্লেটে আমরা দেখতে পাবো যে আমাদের আরএনএ ব্যান্ড অফ ইন্টারেস্টটা কোথায় আছে বা আদেও আছে কিনা। ওকে, so this is very similar. হ্যাঁ, জিনিস আমি তোমাদের এক্সট্রা বলে দিই যেটা প্রিন্সিপালের মধ্যে ইনভলভড আছে। ঠিক আছে, তো যেটা প্রিন্সিপালের মধ্যে ইনভলভড আছে ইন দ্য সেন্স যে তুমি ধরো তোমার শুধু দরকার গিয়ে হচ্ছে এমআরএনএটা। ওকে, মানে তুমি যখন একটা আরএনএ আইসোলেট করছো সেলের মধ্যে থেকে, তখন তুমি কিন্তু ওই সব ধরনের আরএনএই আইসোলেট করছো। ঠিক আছে, মানে টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ সবই একসাথে আইসোলেট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার স্পেসিফিক্যালি দরকার এমআরএনএটা। কেন না, তুমি জিন এক্সপ্রেশন স্টাডি করতে চাইছো, যে একটা জিন কতটা এক্সপ্রেস করছে, মানে সেটা কতটা ট্রান্সক্রাইব হচ্ছে। তাহলে জিন এক্সপ্রেশন যদি তুমি স্টাডি করতে চাও, ইউ স্পেসিফিক্যালি নিড অ্যান এমআরএনএ। তখন কি করব, আমরা ইউজুয়ালি অলিগোডিটি সেলুলোজ ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করি। এটাই ঘাবড়ানোর কিছু নেই, এটার থেকে সোজা জিনিস কিছু হয় না। অলিগোডিটি সেলুলোজ ক্রোমাটোগ্রাফিক টেকনিক মানে হচ্ছে আমাদের একটা সেলুলোজ কলম আছে এবং তার চারদিকে অলিগোডিটি। হ্যাঁ, ডিটি, ডিটি মানে হচ্ছে, এই ডিটি মানে কি বলতো সুপর্ণা? সুপর্ণা, ইউক্যারিওটিক এমআরএনএ তার 3 প্রাইম এন্ডে কি থাকে? কি ইউক্যারিওটিক এমআরএনএ 3 প্রাইম এন্ডে কি থাকে? 5 প্রাইমে কি থাকে আর 3 প্রাইমে কি থাকে পুরো ইয়ে প্রসেসিং হওয়ার পর? দেবযানী ম্যাডাম পড়িয়েছেন তো 5 প্রাইম ক্যাপিং আর 3 প্রাইম টেলিং? হ্যাঁ, ভুলে গেছি। ভুলে গেছো? কে বলবে? শুভঙ্কর। পলিএটার সেট এ থাকে, 3টে অ্যাডিনিন রেসিডিউ। 3টে অ্যাডিনিন রেসিডিউ? এই 3টে অ্যাডিনিন রেসিডিউ থাকে অনেকগুলো, পলিএটাল যেটাকে বলছি আমরা। হ্যাঁ, 200 থেকে 300 থাকে। তাও যদি তুমি 300 বলতে আমি মেনে নিতাম। না না, ওটা আমি কোডনে থাকে না, ওটা আমি কোডনেটা ভাবছিলাম বলে ওটা গুলিয়ে গেছে, 3টে বলে দিয়েছি। যাই হোক, হ্যাঁ, we have a huge stretch of adenine residues, 200 maybe or more. তো এই যে অ্যাডিনিন রেসিডিউ গুলো যেটা আমাদের এমআরএনএ থাকছে, ইউক্যারিওটিক এমআরএনএ এর ইয়েতে, তো এইবারে করতে হচ্ছে ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। তো 3 প্রাইম থেকে যদি কোনো ডিগ্রেডেশন যাতে শুরু না হয় নিউক্লিয়াস অ্যাক্টিভিটির জন্য, তো দিস ইজ জাস্ট আ প্রোটেকশন। তো এইবারে এই প্রপার্টিটাকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে না, আমরা সেলুলোজ কলমের সঙ্গে একটা অলিগোমার যুক্ত করে দিলাম যাতে অনেকগুলো পরপর টি 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 আছে। ঠিক আছে, সো দিস ইজ কল্ড আ অলিগোডিটি সেলুলোজ ক্রোমাটোগ্রাফিক কলম। এই যে পরপর যদি টি 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 রেসিডিউ থাকে, তখন কি হবে, তার সঙ্গে
বাই ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং এই পলি এর টেলটা কিন্তু বাইন্ড করে যাবে, ঠিক আছে। সো দিস ইজ আ ওয়ে by which using a oligo-DT cellulosic column you are basically isolating the mRNA population having the poly A tail। তাহলে ওই পার্টিকুলার কলমের সাথে কি হলো, আমার mRNA বাইন্ড করে গেল, ওই পরপর যে oligo-DT ছিল তার সঙ্গে আমার poly A টেলটা বাইন্ড করে গেল, এবং বাকি যে আরএনএ গুলো সেই আরএনএ গুলো কিন্তু আমার বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। বেরিয়ে চলে গেল কলমের থ্রু দিয়ে, ওয়াশ করে দিলাম কলমটাকে, ফাইনালি আমি আমার এমআরএনএটাকে এলিউট করে নিলাম ইউজিং অ্যান এলিউশন বাফার, ঠিক আছে। সো দিস ইজ আ টেকনিক যে যদি তুমি জিন এক্সপ্রেশন স্টাডি করতে চাও তাহলে কিন্তু তুমি এই ধরনের ইয়ে ব্যবহার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই পুরো টেকনিক যা বলেছি এখানে কোনো আলাদা করে কিছু নেই, এতক্ষণ ধরে আমি যা বকবক করলাম এই টেকনিকে দেয়া আছে। আর দ্বিতীয় হচ্ছে, দেখো এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা আমরা লাস্টে যাব, সেটা হচ্ছে যে এটার ইউটিলিটিস কি, why do we do this northern blotting, that is very important। আমরা প্রোটিওমিক্স জেনোমিক্স যখন পড়ব, জেনোমিক্স প্রোটিওমিক্স সেটা অবশ্যই করব, কিন্তু আজকেও আমি কিছু বেসিক আইডিয়া তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা প্রোব এখানে ওই সেম, মানে আরএনএ বা ডিএনএ বা অলিগোনিউক্লিওটাইড প্রোব যেখানে 25টা মতো কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকবে, যে এটা ডিএনএ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, সেই সিমিলার প্রোব ইউজ করা হবে। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে আমরা একটা ডিএনএ ল্যাডার ইউজ করছিলাম, তোমাদের বলছিলাম ডিএনএ ল্যাডার কি, মানে সেটা হচ্ছে যে নির্দিষ্ট ব্যান্ডগুলো দ্যাট করসপন্ডস টু আ স্পেসিফিক বেস পেয়ার বা স্পেসিফিক কিলোবেসেস, ওকে। Similarly, in case of running an RNA gel, we use an RNA ladder. DNA ladderটা কি হতে পারতো, it could be a restriction enzyme digest of lambda DNA, কারণ আমরা জানি ধরো একটা 50 কেবি ল্যাম্বডা ডিএনএ আছে, 50 কেবি ল্যাম্বডা ডিএনএ, সেটাকে ধরো একটা এনজাইম ডাইজেস্ট করলো, সেই ইকোআর1, তো we will get 8 fragments, আমরা 8টা ফ্র্যাগমেন্ট পাবো, হ্যাঁ ঠিক আছে। 8টা ফ্র্যাগমেন্ট যদি পাই সুপর্ণা, তাহলে কটা বিয়ে রয়েছে, কটা রেস্ট্রিকশন সাইট রয়েছে ল্যাম্বডা ডিএনএ এর মধ্যে ইকোআর1 এর। যদি আমি ল্যাম্বডা ডিএনএ একটা 50 কেবি ডিএনএ সেটাকে 8টা টুকরোয় ভাগ করে দেয়, হ্যাঁ ইকোআর1, তাহলে কটা রেস্ট্রিকশন সাইট রয়েছে সুপর্ণা? 8টা সাইটে। হ্যাঁ কি বললেন, 8টা সাইটে? 8টা টুকরো, ল্যাম্বডা ডিএনএ কে 8টা টুকরোতে ভাগ করে দিচ্ছে ইকোআর1, তাহলে কটা রেস্ট্রিকশন এনজাইম সাইট রয়েছে? সুপর্ণা না বলতে পারলে সায়ন দাস বলবে, রেডি থেকো, হ্যাঁ বলো। 8টা স্যার। না, রং আনসার। সায়ন দাস 2 to the power 8। 2 to the power 8 একটা 50 কেবি ডিএনএ কে 8টা টুকরোয় ভাগ করে দিচ্ছে, তাহলে কটা রেস্ট্রিকশন সাইট রয়েছে ইকোআর1 এর, ভেবে বলো। তোমাকে একটা অন্য প্রশ্ন করছি, সেই প্রশ্নটার উত্তর দাও। সেটা হচ্ছে যে তোমাকে আমি একটা 10 মিটার কাপড় দিচ্ছি, দিয়ে বলছি যে তুমি আমাকে 10 টুকরো করে দাও, প্রত্যেকটা টুকরো যেন 1 মিটারের হয়, তুমি কবার কাটবে? 10 মিটার কাপড় দিলাম, বললাম যে 10 টুকরো করে দাও, হ্যাঁ 7টা হবে। 7টা হবে, এক্স্যাক্টলি 7টা হবে। একটা ডিএনএ কে যদি 8 টুকরোয় কাটে একটা রেস্ট্রিকশন এনজাইম, তাহলে কটা রেস্ট্রিকশন সাইট আছে? 7টা। অফকোর্স 7 রেস্ট্রিকশন সাইটস আর দেয়ার, তবেই তো ওটা 8 টুকরোয় কাটছে। তো এনিওয়ে, যেটা আমি বলতে চাইছি, এই টেকনিকটা ইউজ করা হয় আর কি ডিএনএ ল্যাডার বানানোর জন্য। সো ইউ হ্যাভ ল্যাম্বডা ডিএনএ, ইউ ডাইজেস্ট ইট, আমরাও করেছি, এই শ্রীপদ সিং কলেজের ল্যাবেই করেছি। ইউ ডাইজেস্ট ইট উইথ দিস রেস্ট্রিকশন এনজাইম, you get 8 different fragments, okay। so এইখানেও আরএনএ ল্যাডার আমরা বানাচ্ছি, বা রাইবোজোমাল সাবইউনিটস কে আমরা ইউজ করতে পারি ফর আইডেন্টিফিকেশন, রাইবোজোমাল সাবইউনিটস কে আমরা ইউজ করতে পারি ফর আইডেন্টিফিকেশন অফ দ্য সাইজ অফ আরএনএ সিকোয়েন্সেস। so this is what we do in northern blotting, this is absolutely similar to southern blotting, এর মধ্যে কোনো পার্থক্য নেই নর্দার্ন ব্লটিং সাদার্ন ব্লটিং এর জন্য, যে ব্লটিং এর মধ্যে, ঠিক আছে। জাস্ট একটা ছোট্ট জিনিস যেটা আমি তোমাদেরকে এবার বলবো, সেটা হচ্ছে যে নর্দার্ন ব্লটিং বেসিক্যালি আমরা কেন করে থাকি। হ্যাঁ,
northern blotting is a very widespread technique. Okay, it's a very widespread technique for studying the gene expression level. Gene expression বলতে কি বোঝাচ্ছে, যে কতটা জিন ট্রান্সক্রাইব করে mRNA তৈরি করছে, জিন কতটা ট্রান্সক্রিপশন হয়ে mRNA তৈরি করছে। এইটা হচ্ছে গিয়ে আমার এই ধরনের জিন এক্সপ্রেশন স্টাডির মূল মন্ত্র। ঠিক আছে, তো how do we do it? For example, আমি ধরো দেখতে চাইছি আমার একটা পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট একটা পার্টিকুলার টিস্যুতে প্রডিউস হয়েছে কিনা। তাহলে কি আমি 3-4 রকমের টিস্যু নিলাম, নিয়ে 3-4 রকমের টিস্যু ওরকম জেলে চালিয়ে নর্দার্ন ব্লটিং করলাম। দেখা গেল আমার জিন অফ ইন্টারেস্টটা শুধু ওই এক ধরনের টিস্যুতেই এক্সপ্রেস হচ্ছে, বাকি ধরনের টিস্যুতে এক্সপ্রেস হচ্ছে না। This is what we do, this is what we study. Again, এই যে ডেভেলপমেন্ট, আমরা জানি যে কোনো বিভিন্ন স্টেজ থাকে একটা সেলের, ধরো একটা টিস্যু ডিফারেন্সিয়েশন, তারপরে মরফোজেনেসিস। এই যে at different stages of development within an organism, যদি আমি ধরি at different stages of development within an organism, কোন স্পেসিফিক স্টেজে একটা টিস্যু এক্সপ্রেস করছে, এই একটা পার্টিকুলার জিন এক্সপ্রেস করছে। ঠিক আছে, there are different types of tissues. আমি এই নর্দার্ন ব্লটিং এর সাহায্যে এটা বুঝতে পারছি যে কোন ধরনের টিস্যুতে এক্সপ্রেস করছে। নেক্সট হচ্ছে there are different stages of development, morphogenesis, differentiation, etc. তো কোন ডিফারেন্সিয়েশনের কোন স্টেজে, হ্যাঁ, বা একটা অর্গানিজমের গ্রোথ হচ্ছে, ডিফারেন্স বা মরফোজেনেসিস হচ্ছে, সেটা কোন স্টেজে কোন জিনের এক্সপ্রেশন হচ্ছে। হ্যাঁ, all the genes are not expressed at all point of time. আমরা যদি ডেভেলপমেন্টাল জেনেটিক্স ভালো করে পড়ি, আমরা বুঝবো যে this is a very intricate relation, যে during the development of any organism at specific stages specific genes are expressed. So how do we determine that? We determine that using northern blotting. আরেকটা খুব ইম্পর্টেন্ট যে জিনিস আছে সেটা হচ্ছে যে সাপোজ you have a একটা এক্সপেরিমেন্ট তোমাদের বলছি, সে whether you can tell the result or not. আমরা দু ধরনের সেল নিলাম, একটা হচ্ছে গিয়ে ভালো করে মন দিয়ে এক্সপেরিমেন্টটা শুনবে, তারপরে আমি উত্তরগুলো জিজ্ঞেস করব। দু ধরনের সেল নিলাম, একটা সেল হচ্ছে গিয়ে নরমাল সেল, একটা সেল হচ্ছে গিয়ে ক্যান্সার সেল। এবার এই নরমাল সেল এবং ক্যান্সার সেল এর থেকে যত এমআরএনএ আছে আমি আইসোলেট করে দিলাম ইউজিং অলিগোডিটি সেলুলোজ ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, পুরো এমআরএনএ আইসোলেট করলাম ফ্রম নরমাল সেল ফ্রম ক্যান্সার সেল। এবার নরমাল সেলের যত এমআরএনএ আছে সেটাকে আমি জেলে চালালাম, ক্যান্সার সেলের যত এমআরএনএ আছে সেটাকে আমি জেলে চালালাম। চালিয়ে দেখতে পাচ্ছি যে কিছু এমআরএনএ শুধু নরমাল সেলে এক্সপ্রেস করছে, কিছু এমআরএনএ শুধু ক্যান্সার সেলে এক্সপ্রেস করছে, আর কিছু এমআরএনএ নরমাল সেল এবং ক্যান্সার সেল দুটোতেই এক্সপ্রেস করছে। আবার বলছি, আমরা নর্দার্ন ব্লটিং করে দেখলাম কিছু এমআরএনএ শুধু নরমাল সেলে এক্সপ্রেস করছে, কিছু এমআরএনএ দেখতে পেলাম যে শুধু ক্যান্সার সেলে এক্সপ্রেস করছে, এবং কিছু এমআরএনএ নরমাল সেল এবং ক্যান্সার সেল দুটোতেই পাওয়া যাচ্ছে। কিছু শুধু নরমাল সেলে পাওয়া যাচ্ছে, কিছু ক্যান্সার সেলে পাওয়া যাচ্ছে, কিছু নরমাল সেল ক্যান্সার সেল দুটোতেই পাওয়া যাচ্ছে। তা এই এমআরএনএ করসপন্ডিং যে জিনগুলো, সেগুলো কি ধরনের জিন হতে পারে তার ব্যাপারে তোমরা কোনো আইডিয়া দিতে পারো? Any one of you can answer, no problem. স্যার কোন কমন প্রোটিনের জিন হতে পারে? কোনটা? দুটো সেলেরই কমন কোন প্রোটিন, মানে ওই জিনগুলোর যেটা দুটোতেই এক্সপ্রেস করছে। হ্যাঁ, তো সেই কমন প্রোটিনের জিন, সেটাকে সেই প্রোটিনগুলোকে কি বলে? Do you have any idea? Housekeeping protein. Very good. কে উত্তর দিল? Very good. Very good. These are called housekeeping genes. তাহলে যেগুলো দুটো সেলের মধ্যেই এক্সপ্রেস করছে সেগুলোকে আমরা বলছি গিয়ে হচ্ছে হাউসকিপিং ইউজুয়ালি। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্টে আমরা কিন্তু এইরকম একটা বুঝতে পারছি যে which are the housekeeping genes, মানে which are getting expressed in both the cells. ঠিক আছে, এতক্ষণ আমরা দেখছিলাম at different stages of development and differentiation এ কোন কোন জিনগুলো এক্সপ্রেস করছিল। হ্যাঁ, যখন আমরা ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্টের থেকে
সেলস টিস্যুস নিচ্ছিলাম এবং আরএনএ আইসোলেট করে করে স্টাডি করছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এবং ডিফারেন্ট টিস্যু টাইপসেও আমরা স্টাডি করলাম কোন টিস্যু টাইপে কোন জিনস এক্সপ্রেস করে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে যে যে জিনগুলো শুধু ক্যান্সার সেলে পাওয়া যাচ্ছিল, মানে যে এমআরএনএটা শুধু ক্যান্সার সেলে দেখা যাচ্ছে, হোয়াট কাইন্ড অফ জিনস দিস কুড বি। আর যেটা শুধু নরমাল সেলে দেখা যাচ্ছে, হোয়াট কাইন্ড অফ জিনস ইট কুড বি। ক্যান্সার সেল গুলো তো মনে হয় অঙ্কোজিন, যেগুলো ক্যান্সার করছে, যার জন্য যেগুলো মানে নর্মাল সেলে। ভেরি গুড, ভেরি গুড। নরমাল সেলে হয়তো থাকে কিন্তু ক্যান্সার সেলে অনেক বেশি ওভার এক্সপ্রেসড হয়, বা এটাও হতে পারে যে নরমাল সেলে থাকেই না, ক্যান্সার সেলে অনেক বেশি মাত্রায় আছে। ধরো র্যাসের যে মানে হোয়াট এভার, এখন র্যাস পাথওয়েতে আমি যাচ্ছি না, ইয়া যাই হোক একটু বোঝাবো ব্যাপারটা। স্টিল দ্যাটস আ ভেরি গুড আনসার। যদি ক্যান্সার সেলে এক্সপ্রেশন দেখা যায় বা অনেক বেশি এক্সপ্রেশন হয় যে জিনসগুলো, সেগুলো হচ্ছে গিয়ে মানে এমআরএনএ লেভেল খুব হাই, বা শুধু ক্যান্সার সেলেই এমআরএনএ দেখা যাচ্ছে, নরমাল সেলে দেখা যাচ্ছে না, দিস আর অঙ্কোজিনস। ওকে, and what about the genes that can be only seen in normal cells and not in cancer cells? টিউমার সাপ্রেসার জিন। ওটা কি Tumor suppressor gene, right? Ekdom. Tumor suppressor gene, they get expressed in normal cells, but they do not get expressed in cancer cells. Okay, so this is the thing. Now see, কত সহজ ভাবে তুমি এটাকে আইসোলেট করতে পারছো। ওকে, তাহলে একবার যদি তুমি জেনে যাও যে কোন আরএনএটা কি জিন তৈরি করছে, তারপরে করসপন্ডিং প্রোটিন প্রোডাক্টটা কি হবে সেটাও তুমি জানতে পারবে। পারবে তো? কিভাবে পারবে, কে বলবে আমায়? তাহলে তুমি জেনে গেলে যে অমুক আরএনএটা তৈরি করছে গিয়ে হচ্ছে আমার প্রোটো অঙ্কোজিন, অমুক আরএনএটা টিউমার সাপ্রেসার জিন কে রিপ্রেজেন্ট করছে, বা অমুক আরএনএ ইজ দ্য এক্সপ্রেশন অফ আ টিউমার সাপ্রেসার জিন, আরএনএ এক্স ইজ দ্য এক্সপ্রেশন অফ আ অঙ্কোজিন, আরএনএ জেড ইজ দ্য এক্সপ্রেশন অফ আ টিউমার সাপ্রেসার জিন। এইগুলো যখন জেনে যাচ্ছ, so can we get to know the tumor suppressor protein and the oncoprotein? হ্যাঁ, স্যার হওয়া উচিত। কোডন গুলো থেকে বুঝতে পারবো অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স করে। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স করে, তার জন্য তোমাকে তো আরএনএটাও সিকোয়েন্স করতে হবে। তাই না? আরএনএটাও তো সিকোয়েন্স করতে হবে। তুমি তো শুধু আরএনএটাকে আইসোলেট করেছো, তুমি তো মানে দেখতে পাচ্ছ যে কোন আরএনএটা তোমার বাইন্ড করছে, তুমি তো সেটাকে সিকোয়েন্স করো। সো there are two techniques. এই টেকনিকস গুলো যদিও তোমাদের সিলেবাসে নেই, তবে আই উড ইনসিস্ট তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, স্যার ব্রাউনে সিকুয়েনেজ যে হয় না, হ্যাঁ সিকুয়েনেজ বলে একটা এনজাইম নাকি একটা আছে মনে হয়, সিকুয়েনেজ মানে সিকোয়েন্সিং করে। না না, সে আরএনএ সিকোয়েন্সিং তো করাই যায়, অত কিছু তোমাকে কেন করতে হবে? সেটাকে তুমি সিডিএনএ করে নিয়ে সিম্পল স্যাঙ্গার সিকোয়েন্সিং করে দাও, সব থেকে বেস্ট। ঠিক আছে, আরএনএ সিকোয়েন্সিং আমি বহু করেছি, স্ট্যান্ডার্ড হচ্ছে সিডিএনএ তে কনভার্ট করো, করে তুমি স্যাঙ্গার সিকোয়েন্সিং করে দাও। পাইরো সিকোয়েন্সিংও করা যায়, একটু কস্টলি, আমরা অ্যাফোর্ড করতে পারি না। স্যাঙ্গার সিকোয়েন্সিং সেটা ডিফিকাল্ট ব্যাপার নয়, বাট when you have the RNA and you want to know the protein product, what do? What is the technique? We don't sequence the RNA for that, come on. There are two techniques, সেটা হচ্ছে HART আর HRT। নাম শুনেছো? নাম শুনেছি। HART HRT ব্রাউনের বই থেকে কিন্তু অবশ্যই পড়ে নেবে। আর কালকে আমার এটা শুনে খুব ভালো লাগলো যে ম্যাডাম প্রিমরোজ থেকে ভিডিও বানিয়ে দিচ্ছেন, কারণ প্রিমরোজ ইজ মাই ফেভারিট, বাট ইটস আ লিটল ডিফিকাল্ট বুক অবশ্যই। যাই হোক, এইটা হচ্ছে কি হাইব্রিড রিলিজ ট্রান্সলেশন বা হাইব্রিড অ্যারেস্টেড এন্ড রিলিজ ট্রান্সলেশন। ঠিক আছে, হাইব্রিড অ্যারেস্ট রিলিজ ট্রান্সলেশন এটা হচ্ছে HART, আর হাইব্রিড রিলিজ ট্রান্সলেশন এটা হচ্ছে HRT। এই দুটো টেকনিকের সাহায্যে আমরা জানতে পারি
যে কি ধরনের যদি we have the mRNA then we can get to know what is the basic protein product। খুব সহজ, যে mRNA টা তোমার আর কি বেসিক্যালি তুমি পাচ্ছ, ধরো a particular mRNA that is encoding for a tumor suppressor protein, তুমি জানতে পারলে যে এটা শুধু নরমাল সেলে পাওয়া যাচ্ছে। কিছুই না, ওই mRNA টাকে তুমি পার্টিকুলারলি আইসোলেট করলে, করে তুমি সেল ফ্রি এক্সট্রাক্টে দিয়ে দিলে। সেল ফ্রি এক্সট্রাক্ট কথাটার মানে কি? সেল ফ্রি এক্সট্রাক্ট কথাটার মানে হচ্ছে, যেটা সাহায্য নেওয়া হয়েছিল জেনেটিক কোড আবিষ্কার করার জন্য, যে তার মধ্যে সেলের থেকে বার করা একটা নির্যাস, তার মধ্যে সব ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, সব ধরনের টিআরএনএ আছে, এবং ট্রান্সলেশনের জন্য যা যা এনজাইম দরকার সেই সব এনজাইম, এএমপি, এটিপি, জিটিপি যা যা দরকার সবকিছু আছে। এরে কে এত দিয়ে বাজাচ্ছে? তো তুমি যে এমআরএনএটা দিচ্ছ করসপন্ডিং সেই প্রোটিনটা তৈরি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? সেল ফ্রি এক্সট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কমপ্লিট ট্রান্সলেশনাল মেশিনারি আছে। পুরো ট্রান্সলেশনাল মেশিনারিটা সেল ফ্রি এক্সট্রাক্টের মধ্যে আছে। ঠিক আছে? তুমি যে মুহূর্তে একটা পার্টিকুলার এমআরএনএ দিচ্ছ, করসপন্ডিংলি সেই প্রোটিনটা আর কি তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেলের একটা নির্যাস যার মধ্যে পুরো ট্রান্সলেশনাল মেশিনারি আছে, তুমি একটা পার্টিকুলার এমআরএনএ দিলে সেই এমআরএনএ এর করসপন্ডিং যে প্রোটিনটা সেটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? বলো। হ্যাঁ, so when you have the mRNA it's not very difficult, but having said that I will always insist that go through this HRT and HRT। ঠিক আছে, এটা কিন্তু একটু পড়। আর ওই যে ব্যাপারটা বলছিলাম ধরো র্যাস, ঠিক আছে, এবারে র্যাস এই জিনটা তো নরমাল সেলের মধ্যেও কাজ করে। ঠিক আছে, যে কোনো ম্যাপকাইনেস পাথওয়েতে অবভিয়াসলি আমরা জানি র্যাস, র্যাফ, মেক, ইআরকে। ঠিক আছে, তো এই যে ম্যাপকাইনেস পাথওয়ে যে কোনো নরমাল সেলের মধ্যেও আছে, কিন্তু এই জিনটা দেখা যাচ্ছে কি যে ক্যান্সার সেলের মধ্যে এটার প্রচুর ম্যাপকাইনেস পাথওয়ে যেখানে মিউটেশন হয়েছে এটার প্রচুর ওভার এক্সপ্রেশন হয়ে যায়, বা এটা নিজের জিটিপিএস যে অ্যাক্টিভিটিটা সেটা হারিয়ে ফেলে, যার জন্য সবসময় র্যাস জিটিপি এবং কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ ফর্মে থাকে। ঠিক আছে, মানে র্যাস জিডিপিটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম আর র্যাস জিটিপিটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে র্যাস জিটিপি যখন তৈরি হলো ও সবসময় ম্যাপকাইনেস পাথওয়েকে অ্যাক্টিভ রাখবে। মানে জিটিপি র্যাস কি কেউ জয়েন করলো? আমি তো শুধু আওয়াজ শুনতে পাই আর কিছু শুনতে পাই না। যাই হোক, সেই র্যাস জিটিপি যেটা আছে সেটা কি করবে, সেটা হচ্ছে র্যাফ, মেক, ইআরকে এগুলোকে পরপর অ্যাক্টিভেট করে যাবে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে একটা নতুন অঙ্কোজিন কিন্তু হয়তো তৈরি হলো না, বাট একটা নর্মাল জিনের কিছু মিউটেশন হয়ে গেল, মানে জিটিপিএস অ্যাক্টিভিটি চলে গেল, বা একটা নর্মাল জিনের হঠাৎ করে ওভার এক্সপ্রেশন হয়ে গেল, যার জন্য কিন্তু সেটা একটা অঙ্কোজিনে পরিণত হলো। এই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাই আর কি। ওকে, সো like that there are many proto-oncogenes, they get converted into oncogenes. Then there are viral oncogenes which are transferred into our genome during the course of a viral infection. So whatever, তার মানে ক্যান্সার সেলের মধ্যে কিছু জিনসের এক্সপ্রেশন অসম্ভব বেড়ে যাচ্ছে আর ডি নোভো এক্সপ্রেশন হচ্ছে যেটা নরমাল সেলে হচ্ছিল না। we can study it by northern blotting। এখন ব্যাপারটা এইরকম জায়গায়ও এসে দাঁড়িয়েছে যে এই যে ব্যাপারটা, এই যে দেখো কেমিলুমিনেসেন্স ব্যবহার করা হচ্ছে, তাই তো? এই কোথায় গেল? লেভেলড প্রোব ইজ ডিটেক্টেড বাই কেমিলুমিনেসেন্স অর অটো রেডিওগ্রাফি। তাহলে এই কেমিলুমিনেসেন্স যখন ব্যবহার করা হচ্ছে, দেয়ার আর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, which reads this chemiluminescence and they can distinguish between the levels of expression। ধরো নরমাল সেলে একটা অঙ্কোপ্রোটিনের এক্সপ্রেশন হচ্ছে 5 ইউনিট, ক্যান্সার সেলে হচ্ছে 50 ইউনিট। তুমি বলবে যে স্যার এটা বুঝবো কি করে, কারণ উভয় ক্ষেত্রেই তো প্রোব বাইন্ড করবে এবং আমি একটা ব্যান্ড পাবো, তাই তো? মানে যদি ওই পার্টিকুলার এমআরএনএটা নরমাল সেলে 5 ইউনিট থাকে, 5টা এমআরএনএ থাকে, সেখানেও প্রোব বাইন্ড করবে, আমি একটা ব্যান্ড পাবো। কিন্তু যদি ক্যান্সার সেলে ওই এমআরএনএটা 50টা এমআরএনএ থাকে, সেখানেও প্রোব বাইন্ড করবে এবং আমি ব্যান্ড পাবো। কিন্তু from the intensity, ঠিক আছে, from the intensity of the bands actually, হ্যাঁ, it can be distinguished যে কোন সেলে 5 ইউনিট আছে আর কোন সেলে 50 ইউনিট আছে।
অবভিয়াসলি যেখানে 50 ইউনিট আছে সেখানে ব্যান্ড ইন্টেন্সিটি অনেক হাই, এবং যেখানে 5 ইউনিট আছে সেখানে ব্যান্ড ইন্টেন্সিটি অনেক লো। তাহলে এইটা ডিস্টিংগুইশ করা যায় বিটুইন দ্য নর্মাল সেল অ্যান্ড দ্য ক্যান্সার সেল। ঠিক আছে, কিভাবে না, ফ্রম স্টাডিং দ্য chemiluminescence we can quantify basically, and this is very important. From studying the chemiluminescence we can quantify that what is the amount of expression of a particular mRNA, say in this case within a normal cell and within a cancer cell. এই ব্যাপারটা কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারি। দিস ইজ আ মডার্ন টেকনোলজি। ওই যে আমাদের যে জেল ডকটা দেখেছো, ওই রকম ওর কাছাকাছি একটা ইনস্ট্রুমেন্ট হয়, বাট অনেক সফিস্টিকেটেড হয়। ওই জেল ডক দিয়েও কিছুটা এই কাজ করা যায় সফটওয়্যার ইউজ করে। ঠিক আছে, so from the chemiluminescence we can definitely determine the level of expression of different mRNA in a northern blot experiments. Is it okay? Now do you have any question? Just let me know. কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার আপনি যে এক্সপেরিমেন্টটা বললেন যে নরমাল সেল আছে আর ক্যান্সার সেল আছে, এমআরএনএ এক্সট্রাক্ট করে নিয়ে জেলে চালালাম, দিয়ে নরমাল সেলে আমি কিছু আরএনএ দেখতে পেলাম যেটা ক্যান্সার সেলে দেখতে পেলাম না, আবার নরমাল সেলে কিছু দেখতে পেলাম না, ক্যান্সার সেলে দেখতে পেলাম না। তো এটা আমি কি করে বুঝবো? কি আমি আলাদা আলাদা লেভেল প্রব ইউজ করবো প্রত্যেকটা ক্ষেত্রে, না আমি তো যখন আলটিমেট রেজাল্টটা পাবো, এক্সরে ইমেজের রেজাল্টটা পাবো, সেটা তো আমি মানে সেমই দেখবো যে কিছু কতগুলো আরএনএ এর মতন কতগুলো ব্যান্ড আমি শুধু দেখতে পাচ্ছি। তাহলে কি করে বুঝবো যে কোনটা আমার নরমাল সেলে আছে আর সেই প্রোটিনটা আমার ক্যান্সার সেলে না? ওটা কি করে বুঝবো ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, তুমি এইখানে একটা জেল দেখতে পাচ্ছ? জেল দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে একটা জেল তুমি দেখতে পাচ্ছ তো? তো ধরো এই 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 প্রথমটা হচ্ছে গিয়ে একটা এই সেকেন্ড লেনটা হচ্ছে কি একটা নরমাল সেল। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের ক্যান্সার সেল ফার্স্ট লেনটা, আর এই থার্ড লেনটা হচ্ছে আরেক ধরনের ক্যান্সার সেল। মানে ক্যান্সার সেল 1 থেকে আমি যত আরএনএ এক্সট্রাক্ট করলাম এইখানটায় চালালাম, ক্যান্সার সেল 2 এর থেকে আমি যত আরএনএ এক্সট্রাক্ট করলাম এখানটায় চালালাম, আর ক্যান্সার সেল 3 এর এই নরমাল সেলের থেকে আমি যত আরএনএ এক্সট্রাক্ট করলাম এখানটায় চালালাম, আর ক্যান্সার সেল 2 এর থেকে আমি যত আরএনএ এক্সট্রাক্ট করলাম এখানটায় চালালাম। আবার বলছি, ক্যান্সার সেল 1 এর থেকে পুরো আরএনএটা এক্সট্রাক্ট করে এখানে চালালাম, নরমাল সেলের থেকে পুরো আরএনএ এক্সট্রাক্ট করে এখানে চালালাম, ক্যান্সার সেল 2 এর থেকে পুরো আরএনএ এক্সট্রাক্ট করে এখানে চালালাম। ঠিক আছে, তো এইবারে তুমি এই ব্যান্ডটা যেখানে কার্সারটা আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? শুনতে পেলেন না, কেটে গেল, এবার বলেন। এই যে ব্যান্ডটা যেখানে কার্সারটা আছে তুমি দেখতে পাচ্ছ? এই ব্যান্ডটা তুমি অন্য কোনো ক্যান্সার সেলে দেখতে পাচ্ছ? না। তাহলে এই ব্যান্ডটা কি হতে পারে? নরমাল সেলের ট্রান্সফার টিউমার সাপ্রেসর জিন। এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে এই ব্যান্ডটা দেখো, এই যে ব্যান্ডটা, এই যে ওপরে যে ব্যান্ডটা আছে, হ্যাঁ, এই ব্যান্ডটা কিন্তু এগুলোয় দেখা যাচ্ছে না, ধরে নাও নেই এই প্রোটিনগুলো সেলগুলো। আচ্ছা, তাহলে এই ব্যান্ডটা কি হতে পারে? অঙ্কোজিন। ইট কুড বি অঙ্কোজিন। তাহলে বোঝা গেল ব্যাপারটা। হাউ ডু উই ডু দ্য এক্সপেরিমেন্ট? হ্যাঁ 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 স্যার, আমরা তিনটে সেলের আরএনএ তিনটে ডিফারেন্ট জেলের লেনে চালাচ্ছি, এবং করসপন্ডিংলি নাইট্রোসেলুলার মেমব্রেনেও তিনটে ডিফারেন্ট জায়গায় এগুলো উঠছে। ইজ ইট ওকে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো? আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন? ওই যে স্যার ওটা বলেন ইন্টেন্সিটি চেক করে আমি বুঝতে পারবো যে কোনটা কত ইউনিট আছে, ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ, ইন্টেন্সিটি চেক করে তুমি বুঝতে পারবে না। ইন্টেন্সিটি চেক করে ওই যে আমাদের জেল ডক ইনস্ট্রুমেন্টটা দেখেছো, ওই আমি আর দেবযানী ম্যাডাম বসি, তার পেছনে একটা বড় ইনস্ট্রুমেন্ট, ওই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেও এটা অনেকটা বোঝা যায়। সেটা হচ্ছে, ধরো আমি যে কথাটা বলছি যে দেয়ার আর মেনি অঙ্কোজিনস, হ্যাঁ, যে অঙ্কোজিনস গুলো কিভাবে কাজ করে। অঙ্কোজিনস গুলো হচ্ছে নরমাল সেলেও, ধরো যদি কোনো সেল সিগন্যালিং মলিকিউল হয় অঙ্কোজিনটা, তাহলে নরমাল সেলেও সেই অঙ্কোজিনের এক্সপ্রেশন হবে, হ্যাঁ, কিন্তু ক্যান্সার সেলে সেটার এক্সপ্রেশন মারাত্মক রকমের বেড়ে যাচ্ছে, যার জন্য প্রচুর সিগন্যালিং হচ্ছে, প্রচুর ট্রান্সক্রিপশন হচ্ছে, এবং প্রচুর জিনের আর কি মারাত্মক রকমের ওভার এক্সপ্রেশন হচ্ছে।
ধরো ম্যাপ কাইনেস পাথওয়ে কোনো একটা প্রোটিন বা মেক এমইকে মেক, ঠিক আছে। তারপর হচ্ছে which is another অঙ্কোজিন। তো এই যে অঙ্কোজিনস গুলো, ঠিক আছে, এগুলো তো নর্মাল সেল সিগন্যালিং প্রোটিন। তাহলে নর্মাল সেলে ধরো 5 ইউনিট বা 5টা এমআরএনএ এক্সপ্রেস করেছে, ঠিক আছে, কিন্তু ক্যান্সার সেলে 50টা এমআরএনএ এক্সপ্রেস করেছে। অনেক বেশি ওভার এক্সপ্রেশন হচ্ছে সেল সিগন্যালিং মলিকিউলে, ফলে অনেক বেশি জিন থেকে এক্সপ্রেশন হচ্ছে, বেশি তৈরি হচ্ছে, বেশি বেশি গ্রোথ হচ্ছে। ক্লিয়ার হলো? নর্মাল সেলে 5টা এমআরএনএ এক্সপ্রেস করেছে, কিন্তু সেই সেম জিনটার ক্যান্সার সেলে মিউটেশন এমন ভাবে হয়েছে যে 50টা এমআরএনএ এক্সপ্রেস করছে, ফলে ডাউনস্ট্রিম সিগন্যালিং প্রচুর হাই হচ্ছে, প্রচুর বেশি বেশি সেলুলার গ্রোথ হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইবার যেটা কোনো গ্রোথ ফ্যাক্টরও হতে পারে, যেটা নর্মাল সেলের ক্ষেত্রেও কাজ দেয়, বা কোনো গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর হলো, নর্মাল সেলের ক্ষেত্রে কাজ দিল, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে মারাত্মক এক্সপ্রেশন বেড়ে গেল। এইবারে তোমার কি হচ্ছে, তুমি যখন কেমিলুমিনেসেন্স ইউজ করছো। হোয়াট ইজ কেমিলুমিনেসেন্স? কেমিলুমিনেসেন্স আর কিছুই না, তুমি একখানা ওই সাবস্ট্রেট দিচ্ছ, ঠিক আছে, কোনো একটা এনজাইম সেটার উপর অ্যাক্ট করে একটা কালার প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে। আমরা এই জিনিসটা পড়েছিলাম ইমিউনোলজিতেও। ধরো হর্স র্যাডিশ পেরক্সিডেজ, ঠিক আছে, আমরা যদি লুমিনল সাবস্ট্রেট দিই, তো সেইটাকে ভেঙে ও কালার প্রোডাক্ট তৈরি করে। এইবারে এই যে কালারটা, তাহলে যেখানে 50টা তোমার এমআরএনএ আছে, সেখানে অনেক 50টা প্রোব বাইন্ড করছে। তো প্রত্যেকটা প্রোবের সঙ্গে যদি এরকম একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট থাকে, তাহলে যেখানে 50টা প্রোব বাইন্ড করছে, সেখানে কালার অনেক বেশি দেবে তো? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলো, কোনো লজ্জার ব্যাপার নয়। তোমার বুঝতে পেরেছো তো? সেখানে কালার অনেক বেশি দেবে। আবার যেখানে তোমার 5টা প্রোব বাইন্ড করেছে, সেখানে কালার অনেক কম দেবে। তাহলে এই যে ডিস্টিংগুইশটা, কিন্তু কালার তুমি দুটোতেই দেখতে পাবে, ব্যান্ড তুমি দুটোতেই দেখতে পাবে। 5টা যেখানে আছে সেখানেও দেখতে পাবে, 50টা আছে সেখানেও দেখতে পাবে। তাহলে এই যে কোনটায় 5টা আছে এবং কোনটায় 50টা আছে, এইটা এখন এই মেশিনের সাহায্যে রিড করা যায়। তো ব্যান্ডের ইন্টেন্সিটি, দুটো জায়গায় ব্যান্ডের ইন্টেন্সিটি দেখে সেটাকে কোয়ান্টিফাই করে দিতে পারে ওই পার্টিকুলার মেশিনটা তোমার জন্য। মেশিনটা বলে দেবে যে না, হিয়ার উই হ্যাভ 5 ইউনিটস এন্ড হিয়ার উই হ্যাভ 50 ইউনিটস। তাহলে আমরা কি রেজাল্ট পাবো, যে ক্যান্সার সেলে ওই নির্দিষ্ট এমআরএনএ এর যে এক্সপ্রেশনটা, সেটা 10 গুণ বেড়ে গেছে। দ্যাট মিন্স দিস মাইট বি দ্য করসপন্ডিং জিন, মাইট বি অঙ্কোজিন। ক্যান্সার সেলে ওই যে এমআরএনএ এর এক্সপ্রেশনটা, এটা 10 গুণ বেড়ে গেছে, সো দ্য করসপন্ডিং জিন মাইট বি অ্যান অঙ্কোজিন। ঠিক আছে স্যার। Anyone else? Any question? কি হলো? না স্যার ঠিক আছে। স্যার আরএনএ যে হ্যাঁ, আরএনএ বলো। আরএনএ ল্যাডার, ওটা আমরা কি ইউজ করছি? মানে আমি ওই জায়গাটা বুঝতে পারলাম না। ওই দেখো, ডিএনএ ল্যাডারটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আরএনএ ল্যাডারও সেম জিনিস। ডিএনএ ল্যাডার হচ্ছে যে বিভিন্ন যে ডিএনএ ফ্র্যাগমেন্টস আছে, সেগুলোর মলিকিউলার ওয়েট ডিটারমাইন করার জন্য ডিএনএ ল্যাডার ইউজ করা হয়। ডিফারেন্ট ব্যান্ডস গুলো ডিফারেন্ট মলিকিউলার ওয়েট থাকে। সিম্পলি সেটা আরএনএ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই ল্যাডারটা হিসাবে কি ইউজ করছি? আরএনএ ল্যাডার হিসেবে ইউজুয়ালি রাইবোজোমাল সাবইউনিটস ইউজ করা হয়, ঠিক আছে। আরএনএ ল্যাডার হিসেবে ইউজুয়ালি রাইবোজোমাল সাবইউনিটস ইউজ করা হয়, বা যেগুলো কমার্শিয়ালি প্রিপেয়ার্ড, যেগুলো আমরা কিনি, যেমনি ডিএনএ ল্যাডার বললাম যে ল্যামডা ডিএনএ কে এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করে সেটাকে ইউজ করা যায়, সেমনি আরএনএ ল্যাডার হিসেবে ইউজুয়ালি রাইবোজোমাল সাবইউনিট ইউজ করা হয়, বা যেটাকে আমরা কমার্শিয়ালি কিনি, ধরো ওই ফার্মেন্টাস থেকে কিনলাম বা কেয়াজেন থেকে কিনলাম, সেগুলো বা টাকারা কোম্পানি থেকে কিনলাম, তারা কি করে বিভিন্ন স্টেবল আরএনএ মলিকিউলস আর কি একসাথে যুক্ত করে দেয়। ধরো একটা 2 কেবির আরএনএ, একটা 1.5 কেবির আরএনএ, একটা 1 কেবির আরএনএ, এরকম অনেকগুলো আলাদা আলাদা মলিকিউল একটা মিক্সচারের মধ্যে মিশিয়ে কমার্শিয়ালি প্রোভাইড করে দেয়। বুঝেছো? বিভিন্ন আরএনএ একটা মিক্সচারে করে তোমাকে এইটুকু একটা ভাইলে একটা ওই মাইক্রোফিউজে করে দিয়ে দেবে।
তুমি সেখান থেকে 2 মাইক্রোলিটার নিয়ে চালাবে, তাহলে ওই ওই আরএনএ গুলো চলে আসবে। এনি আদার কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নেই? ওকে, সো now we will go to a different topic and we will touch a little bit upon it. মানে টপিকটা যে আজকে পড়বো তা না, কিন্তু কিছু বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার হওয়া দরকার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যাপারে। তো we are starting ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। মাথায় রেখো না ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলে, দিস ইজ জাস্ট ফর ফান, মজার জন্য কিছু জিনিস আমরা পড়বো এখন। ওকে, আচ্ছা, তাহলে সুপর্ণা, তোমার ব্যাচে কাকে মনে হয় বেশ মার্ডার টার্ডার করতে পারে? শুভঙ্কর স্যার। শুভঙ্করকে মনে হয় মার্ডার করতে পারে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ধরো কাকে মার্ডার করতে পারে? সায়ন দাসকে তো অনায়াসে পারবে। সায়ন দাসকে? কেন? সায়ন দাসকে তো খুব নিরীহ বলে মনে হয় আমার। ওই জন্যই তো মানে আমার না, মানে এটা তো ডিপার্টমেন্টের সবারই মনে হয় যে সায়ন দাস অত্যন্ত নিরীহ একজন ছেলে। আচ্ছা, ঠিক আছে। এইবারে যে ব্যাপার হলো যে সায়ন দাস কে ধরে নিচ্ছি, গড ব্লেস হিম, এরকম কখনোই যেন না হয়, মার্ডার করা হলো। এবার দেখা যাচ্ছে দুজন সাসপেক্ট, একজন হচ্ছে শুভঙ্কর, একজন হচ্ছে সুপর্ণা। হ্যাঁ, এবং মার্ডার সিনে একটু ব্লাড পাওয়া গেছে, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করে ধরবো যে কে মার্ডারার, শুভঙ্কর না সুপর্ণা? এনি আইডিয়া? কে বলবে? সাধারণ ব্লটিং করে করতে হবে। ওই ব্লাড স্যাম্পল থেকে ডিএনএ আইসোলেট করে সাধারণ ব্লটিং করতে হবে, আর সুপর্ণা শুভঙ্কর দুজনের ডিএনএ স্যাম্পল নিয়ে করতে হবে, যাদের ম্যাচ করবে সেটা প্রবাবল হতে পারে। আচ্ছা, এই যে বললে, এবার আমি তোমাকে একটা কথা বলি যে মানে ধরো কাউকে খুন করার পরে শুভঙ্কর সে কি করবে? সে নিজের হাতটা কেটে দেবে, দিয়ে ওখানে রক্ত ফেলে দিয়ে চলে আসবে? কিংবা সুপর্ণা কি করবে? নিজের আঙুলটা কেটে দেবে, দিয়ে বলবে রক্ত পড়ো, 5 মিনিট দিয়ে চলে আসবে? নিশ্চয়ই না। হয়তো তুমি 1-2 ফোঁটা কি 5 ফোঁটা রক্ত পেতে পারো স্ট্রাগলের সময়। তাহলে আমাকে একটা জিনিস বলো, কিংবা শুভঙ্করের কিছু চুল পেতে পারো, সুপর্ণার কিছু চুল পেতে পারো, ইত্যাদি ইত্যাদি, নট নেসেসারিলি যে রক্তই পাবে। তাহলে সেইখান থেকে তোমার ডিএনএ আইসোলেট করে ওই সাধারণ ব্লটিং হয়ে যাবে? হোয়াট ডু ইউ থিংক? আগে পিছিয়ে করতে হবে, পিসিআর করতে হবে, ঠিক আছে। তার মানে প্রথম হচ্ছে গিয়ে ডিএনএটাকে বাড়াতে হবে, তাই তো? এইবার কথাটা হচ্ছে যে তুমি পিসিআরটা করবে কি করে? হ্যাঁ, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে তুমি পিসিআরটা করবে কি করে? বলো, কে বলবে? হ্যাঁ, কে বলবে? যেভাবে পিসিআর করা হয় সেভাবে করা হবে না? প্রাইমারটা কোত্থেকে পাবে? প্রাইমারটা কি দেবে? আচ্ছা, প্রাইমারটা, হ্যাঁ। তুমি এটা কি করে শিওর হচ্ছ যে ওই সিনে পাওয়া গেছে তো ওটা মানুষেরই ডিএনএ? নাও হতে পারে, ওটা কোনো কাকের ডিএনএও হতে পারে, কোনো ইঁদুরের ডিএনএও হতে পারে। এই মানে আমি সরি, ওটা যে মানুষেরই রক্ত, ঠিক আছে, এই মানুষের রক্তটা, সরি আমি ভেরি সরি ডিএনএ বলছি, মানুষেরই রক্ত, এটা তুমি কি করে বুঝছো? ওটা কাকের রক্ত হতে পারে, ওটা কোনো কুকুরের রক্ত হতে পারে, ঠিক আছে। তো তুমি কার স্পেসিফিক প্রাইমার দেবে? ওটা তুমি কোনো পাখির রক্ত হতে পারে। প্রাইমারটা আগে বার করার আগে ফার্স্ট ডিএনএটাকে ডিনেচার করে সিডিএনএ যদি ফর্ম করা যায়, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ফর্ম করে পুরো ডিএনএটাকে ডিনেচার করবে, করে ওইটুকু ডিএনএ থেকে সিডিএনএও তৈরি করবে। যদি ধরেও নি সেটা করা যায়, তো তুমি সিডিএনএটা তৈরি করার জন্য তো তোমার একটা প্রাইমার লাগবে। হিউম্যান আচ্ছা, এবারে আমি একটা কথা বলি।
সিডিএনএ কিসের থেকে তৈরি করা হয়? সিডিএনএ এমআরএনএ থেকে তৈরি করা হয়। একটু একটু মিউট করো, খুব আওয়াজ আসছে। সিডিএনএ এমআরএনএ থেকে তৈরি করা হয়। তাহলে এমআরএনএ থেকে যদি তৈরি করা হয় তাহলে কিসের বেসিসে তৈরি করা হয়? ধরো এমআরএনএ এর একটা পলি এ টেল আছে, সে পলি এ টেলের করসপন্ডিং আমি পলি টি, আমি জানি পলি এ টেল আছে, তবেই আমি প্রাইমারটা দিতে পারি। একটা পলি টি সিকোয়েন্স আমি দিলাম, দিয়ে প্রাইমার বানিয়ে সেখান থেকে আমি সিনথেসাইজ করে নিলাম। তো প্রশ্ন হচ্ছে যে তুমি ডিএনএটাকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড তো করলে, কিন্তু তুমি তো জানোই না ডিএনএটা কার। একটা রক্ত দেখে কি তুমি বুঝতে পারবে ডিএনএটা কার? ওটা তো মশারও রক্ত হতে পারে। সুকন্যা, মশার রক্তের রং কি? কি বললেন আরেকবার বলুন স্যার? মশারও তো রক্তটা হতে পারে। রক্তটা যে ওখানে পড়েছে সেটা তোমার বা শুভঙ্করের তার তো কোনো মানে নেই, মশারও তো হতে পারে। মশার রক্তের রং কি? লালই হবে। গুড, মশার রক্তের রং লালই হবে, তাই তো? না 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 না, সরি, আমি কি সব ভুলভাল বলছি। মশা হচ্ছে একটা আর্থ্রোপোড, একটা ইনসেক্ট, সেটা রক্তের রং লাল, মানে তাতেও না, হিমোগ্লোবিন আছে, তাই তো? white আচ্ছা, color। বাদ দাও। এইবারে নেক্সট হচ্ছে আসলে ধরো চুল। রক্ত বেড়ায় যেটা, সেটা আমাদের আমাদেরই রক্ত খায়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে ওই যে চুল, হ্যাঁ, ধরো একটা চুল পাওয়া গেছে। এবার চুলের থেকে চুলে কতটুকু ডিএনএ আছে, তো তোমাকে সবার আগে পিসিআর করে সেটাকে অ্যামপ্লিফাই করতে হবে। দ্যাট ইজ ভেরি ট্রু। এবার চুলটা কার? চুলের থেকে ডিএনএ কিভাবে বার করা যায়? ওটাকে কি মানে কাটতে হয় দিয়ে? হ্যাঁ, চুলের থেকে ডিএনএ কিভাবে বার করা যায় সেটা আমি বলছি। তার আগে যে জিনিসটা আমি বলছি যে চুলটা কার সেটা তো আমি জানি না। ওটা সুপর্ণার চুল হতে পারে, ওটা কোনো গাধার লেজ হতে পারে, তাই তো? হ্যাঁ। তো ইউ ডোন্ট নো। হ্যাঁ, আবার ওটা কোনো ভেড়ার গায়ের চুলও হতে পারে, মানে তোমার চুলও হতে পারে, গাধার লেজও হতে পারে, ভেড়ার গায়ের চুলও হতে পারে। তুমি কার স্পেসিফিক প্রাইমার দেবে? চুলের থেকে ডিএনএ আইসোলেট করা, চুলের থেকে ডিএনএ আইসোলেট করা হয় গিয়ে হচ্ছে, আমি বলে দিচ্ছি পদ্ধতিটা হচ্ছে কিছুই না, হোয়াট এভার ইউ গেট ইউ হোমোজেনাইজ ইট, তারপর কিট আছে সেই কিটের সাহায্যে আইসোলেট করা হয়। মানে তুমি যেটাই পাবে সেটার মধ্যে তুমি একটা লাইসিস বাফার দেবে। তো পুরো যা আছে বাইরের সেল মেমব্রেন সেগুলো ভেঙে যাবে, যা প্রোটিন আছে সেগুলো ডিনেচার করে যাবে, শুধু ডিএনএটা সুপারনেটেন্টে থাকবে, যেটাকে একটা কলম দিয়ে পাস করাবে, কলমে বাইন্ড করে যাবে, ওয়াশ করবে, এডিউশন বাফার দিয়ে ইউজ করবে। খুব সোজা। আবার বলছি, যে কোনো জিনিস থেকে ডিএনএ আইসোলেট করার সেম প্রিন্সিপাল। আগে আমি একটা এমন কোনো জিনিস দিলাম বা দু তিনটে এমন কোনো জিনিসের মিশ্রণ দিলাম যাতে আর কি ও সেল মেমব্রেন ভেঙে গেল এবং ওর মধ্যে যা যা প্রোটিন আছে সেগুলো সব প্রেসিপিটেট করে গেল। এইবারে ওর মধ্যে যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএটা শুধু সুপারনেটেন্টে থেকে গেল, ঠিক আছে? এবার সেইটাকে যখন আমি পাস করাচ্ছি কলম দিয়ে, সেটা কলমে বাইন্ড করে গেল, বাকিগুলো এমনি পাস করে গেল এবং ওয়াশ করলাম কলমটাকে, ফাইনালি ইউজ করে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে প্রাইমার্স গুলো ব্যবহার করি সেগুলোকে বলে র্যান্ডম প্রাইমার্স। র্যান্ডম প্রাইমার্স অফ 5 to 6 বেস পেয়ার। তারা র্যান্ডমলি ডিফারেন্ট জায়গায় বাইন্ড করবে within DNA molecule and they will amplify the DNA molecule, and this process is known as কি বলবে? When we amplify a DNA using random primers of 5 to 6 base pairs, সেই প্রসেসটাকে কি বলে? কেউ পড়াশোনা করে না এখানে। সাইট মিউটোজেনেসিসের যে প্রসেসটা বলছিলাম সেইভাবে না, এই প্রসেসটার একটা স্পেসিফিক নাম আছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট নাম আছে। এই প্রসেসটাকে বলে আরএপিডি। শুনেছো? আরএপিডি বা র্যান্ডমলি অ্যামপ্লিফাইড পলিমরফিক ডিএনএ। কেউ কোনোদিনও নামই শোনোনি এটার? যাই হোক, দিস প্রসেস ইজ নোন অ্যাজ র্যান্ডমলি অ্যামপ্লিফাইড পলিমরফিক ডিএনএ। ওকে, তো ঠিক আছে, এরকম র্যান্ডম প্রাইমার্স আমি 5 to 6 বেস পেয়ারস এর দিলাম, তারা নন স্পেসিফিক্যালি ডিএনএ ফ্র্যাগমেন্টে গিয়ে বাইন্ড করলো এবং তারপর আমরা পিসিআর করলাম, পিসিআর করে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে অ্যামপ্লিফাই করে নিলাম। বোঝা গেল? তাহলে শুধু ওই রক্তটার থেকে আমরা কিছু করতে পারছি না, রক্তটাকে আগে সেখান থেকে আমার ডিএনএ আইসোলেট করতে হবে বা চুলের থেকে আমার ডিএনএ আইসোলেট করতে হবে, করে সেটাকে অ্যামপ্লিফাই করতে হবে ইউজিং র্যান্ডম প্রাইমার্স।
So this process is known as randomly amplified polymorphic DNA বা RAPD. What is the next step? Next step কি? এরপর তো সাধারণ ব্লটিং করবো পিসিআর করার পর। পিসিআর করার পর জেলে রান করাতে হবে। না, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করতে হবে। তুমি পুরো জেনোমিক ডিএনএটাকে তো জেলে রান করাবে না। So what do we have to do? We have the genomic DNA from Suparna, we have the genomic DNA from Shubhankar. সুপর্ণার থেকে রক্ত নেওয়া হয়েছে, শুভঙ্কর থেকে রক্ত নেওয়া হয়েছে, এবং যে রক্তটা খুনের স্পটে পাওয়া গেছে সেই রক্তটাকে অ্যাম্পলিফাই করা হয়েছে। সেই রক্তটার থেকে যে ডিএনএটা আইসোলেট করা হয়েছে সেই ডিএনএটাকে অ্যাম্পলিফাই করা হয়েছে। এবার আমার কাছে 3টে ডিএনএ আছে। একটা হচ্ছে মার্ডার স্পটে যে রক্তটা পাওয়া গেছে সেই ডিএনএটাকে নিয়ে, সেই রক্ত থেকে ডিএনএ নিয়ে সেটাকে র্যান্ডমলি অ্যাম্পলিফাই করা হয়েছে। তারপর হচ্ছে সুপর্ণার থেকে ডিএনএ নেওয়া হয়েছে, শুভঙ্করের থেকে ডিএনএ নেওয়া হয়েছে। এবার এই 3টে ডিএনএ কে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করব। সুপর্ণা, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করব না ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করব? সেম স্যার, অফ কোর্স সবার ক্ষেত্রে বলছেন? সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি 3টে ডিএনএ কেই ডাইজেস্ট করব। যেটা রক্ত স্পট থেকে পাওয়া গেছে এবং অ্যাম্পলিফাই করা হয়েছে, সুপর্ণার ব্লাড থেকে যেটা আমি আইসোলেট করেছি, এবং শুভঙ্করের ব্লাড থেকে আমি যেটা আইসোলেট করেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন, মার্ডার স্পটে যদি রক্ত না পাওয়া গিয়ে সুপর্ণার একটা চুল পাওয়া যেত, তখন আমি কি করতাম? সেই চুলটার থেকে আমি ডিএনএ আইসোলেট করে সেটাকে ওইভাবে অ্যাম্পলিফাই করে নিতাম। এবার সুপর্ণার থেকে আমি কি নেব বলো? চুল। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে তোমাকে আমি পার্লারে নিয়ে যাব, তোমার মাথার সব চুল আমি কেটে নেব, নিয়ে সেখান থেকে ডিএনএ আইসোলেট করব, তাই তো? একটা চুল নিতে হবে, হ্যাঁ, কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো ডিএনএ স্যাম্পল দিতে হবে, মাউথ সব নিলেও তো হবে। এক্স্যাক্টলি যে কোনো ডিএনএ, এইটাই আমি বলতে চাইছি। সেক্ষেত্রেও আমি সুপর্ণার ব্লাডই নেব এবং সেখান থেকেই ডিএনএ আইসোলেট করব। মার্ডার স্পটে চুল পড়ে থাকুক, ব্লাড পড়ে থাকুক, হোয়াটএভার পড়ে থাকুক, সেখান থেকেও আমি সুপর্ণার ব্লাডই নেব এবং ডিএনএ আইসোলেট করব। দ্য বেসিক প্রিন্সিপাল ইজ ইউ আর নট আ কাইমেরিক অর্গানিজম, তাই তো? তোমার মধ্যে কিন্তু এরকম কোনো মোজাইক প্যাটার্ন অফ ডিএনএ সিকোয়েন্স নেই। তোমার যে কোনো সেল থেকে আমি ডিএনএ নিই, বি ইট আ ব্লাড, বি ইট আ স্কিন টিস্যু, বি ইট আ বাক্কাল স্মিয়ার, মানে মুখ থেকে যখন নিলাম, বি ইট ইউর হেয়ার, the DNA, the genomic DNA that will isolate is same. আবার রিপিট করছি, একজন অর্গানিজমের আমি যেখান থেকেই ডিএনএ নিই, সেটা চুল হতে পারে, বাক্কাল স্মিয়ার হতে পারে, স্কিন স্ক্র্যাচ হতে পারে, কিংবা ব্লাড হতে পারে, প্রত্যেকটা জায়গার ডিএনএ সিকোয়েন্সই কিন্তু সেম। তাহলে মার্ডার স্পটে যদি চুল পাওয়া যায়, তার মানে এরকম নয় যে সুপর্ণাকে এবার পার্লারে নিয়ে গিয়ে ওর সব চুল কেটে ফেলতে হবে। ঠিক আছে? স্টিল আমরা ব্লাড নিয়ে সেখান থেকেই ডিএনএ আইসোলেট করতে পারি, and we digest it with the same. We digest all the 3 DNA samples, that is one from the murder spot, one from Suparna's blood, one from Shubhankar's blood, using the same restriction enzyme. এরপর আমি কি করব? এরপর কি করব সেটা তো তোমরা নিজেরাই বলছিলে। এরপর আমরা সাধারণ ব্লটিং করব। ঠিক আছে? ওকে, তারপরে আমরা ওই নাইলন মেমব্রেনে প্রত্যেকটা ব্যান্ড আমরা ম্যাচ করব। করে আমি দেখলাম যে শুভঙ্করের ব্যান্ডের সাথে কতগুলো ব্যান্ড ম্যাচ করলো, মার্ডার স্পটে যে চুল বা রক্ত পাওয়া গেছে তার ডিএনএ ব্যান্ডের সাথে, আর সুপর্ণার ব্যান্ডের সাথে কতগুলো ব্যান্ড ম্যাচ করলো। যদি সুপর্ণার ব্যান্ডের সাথে মোটামুটি প্যাটার্নটা সেম হয়, মোটামুটি না মানে একেবারে কনভিনসিংলি প্যাটার্নটা সেম হয়, তাহলে অবভিয়াসলি সুপর্ণা মার্ডার করেছে। আর যদি শুভঙ্করের ডিএনএ যে আমরা সাধারণ ব্লটটা পেলাম তার সাথে যদি সেম হয় ব্যান্ডের প্যাটার্নটা, তাহলে মার্ডারটা শুভঙ্কর করেছে। So what are the steps? The steps is you from the crime scene you collect the sample, you isolate the DNA, you amplify the DNA by RAPD, that is randomly amplified polymorphic DNA.
and after that you go for a process. You collect DNA from the suspects like Suparna and Shubhankar, and then you go for a process that is known as reflip বা RFLP. That is known as reflip বা RFLP, যেটাকে বলা হয় restriction fragment length polymorphism. আবার বলছি, এটাকে বলা হয় restriction fragment length polymorphism, যেখান থেকে কিন্তু আমরা ডিএনএ পেলাম, নিয়ে তারপরে সেটাকে একটা নির্দিষ্ট, এই তিনটে ডিএনএ কেই একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করলাম। So we get different restriction fragments. Once we get different restriction fragments, we load it in a gel and we transfer it from the agarose gel to the membrane. Okay, and in the membrane we visualize it, the pattern. If the pattern convincingly similar হয়, আমরা কিন্তু convict করতে পারি। Also, one more thing, এগুলো সবই কালকে পড়াবো, that I would like to say is that যে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে why this difference. এই যে ডিফারেন্সটা, ধরো একটা প্যাটার্নের সঙ্গে সুপর্ণার প্যাটার্নটা মিলছে কিন্তু শুভঙ্করেরটা মিলছে না, তার মানে আমাদের তো যে জিন মোটামুটি আছে, যে জিনোম ধরো দুজনের মধ্যে, ধরো আমার মধ্যে আর রুদ্রজিতের মধ্যে, দ্যাট ইজ 99.9% সিমিলার। আমরা জানি যে দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে 0.1% খালি ডিফারেন্স থাকে, 99.9% কিন্তু আমাদের জিনোমটা সিমিলার। তাহলে এইটা কেন আসছে? দিস ইজ ডিউ টু সার্টেন রিজিয়নস উইদিন আওয়ার ডিএনএ, উইদিন আওয়ার জিনোম, দ্যাট ইজ নোন অ্যাজ স্যাটেলাইট ডিএনএ। এই স্যাটেলাইট ডিএনএ এর মধ্যে দিস আর ইউজুয়ালি রিপিটেটিভ ডিএনএ। আমাদের জিনোমের মধ্যে একটা পোর্শনকে আমরা বলি স্যাটেলাইট ডিএনএ, which is usually a repetitive DNA. এর মধ্যে VNTRs থাকে, VNTR, ভয় পাওয়ার কিছু নেই, কালকে সব পড়াবো। ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। ট্যান্ডেম রিপিট মানে হচ্ছে একটা রিপিট হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। তো কারোর মধ্যে ধরো সেই সিকোয়েন্স রিপিটটা 100টা আছে, কারোর মধ্যে সেটাই 50টা আছে, কারোর মধ্যে সেটাই 80টা আছে। এই প্রপার্টিটাকে ইউজ করে কিন্তু আমরা ওই রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টের যে লেংথ পলিমরফিজম হয়, মানে প্রত্যেকটা লেংথ যে আলাদা আলাদা হচ্ছে বিটুইন ডিফারেন্ট অর্গানিজমস, সেই পলিমরফিজম মানে হচ্ছে ডিফারেন্স, সেই পলিমরফিজমটা আমি দেখতে পাচ্ছি। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টের লেংথ যে ডিফারেন্ট হচ্ছে ফ্রম ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, সুপর্ণা এন্ড শুভঙ্কর, সেটা আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ ডিউ টু দ্য VNTR or the variable number of tandem repeats within the satellite DNA. এটাই আমরা আগামীকাল পড়বো। ডোন্ট ওয়ারি, আজকে যদি বুঝতে না পারো, একটা বেসিক আইডিয়া যদি হয় কিভাবে আমরা ইউজ করি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তাহলেই যথেষ্ট। ইজ ইট ওকে? কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার পুরো প্রসেসটা তো অনেক লেন্থি প্রসেস না? হ্যাঁ, পুরো প্রসেসটা তো অনেক লেন্থি প্রসেস। ডক্টর সালুম থেকে সকালবেলায় অভিজিৎ পাঠিয়ে দেয় ব্লাড, আর তারিকার সাথে গল্প করতে করতে বিকেল বেলায় নিয়ে চলে যায়। তো সেইটা কখনো হয় না, এটা কখনো হয় না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটা অত্যন্ত টাইম কনজিউমিং প্রসেস, 1-2 দিন তো অবশ্যই লাগে যদি খুব ফাস্ট করো, তার আগে হবে না। So it takes a lot of time, but yeah, very interesting, এবং প্যাটার্নিটি ডিসপিউট কিভাবে সলভ করা যায় ইত্যাদি, সেগুলোও আমরা কালকে পড়ব। এনি আদার কোয়েশ্চেন? স্যার র্যাফ এলডি যেটা বললেন, ওটার আবার বলুন, ফুল ফর্মটা ভুলে গেলাম। কি র্যাফ? ওই আরএফএলপি, আরএফএলডি, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম মানে তুমি তিনটে ডিএনএ কেই একটাই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছো, কিন্তু তুমি ব্যান্ডের প্যাটার্ন আলাদা দেখতে পাচ্ছ। ধরো তুমি শুভঙ্করের ডিএনএ নিলে, সুপর্ণার ডিএনএ নিলে, দুটোকেই সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলে, কিন্তু তুমি ব্যান্ডের প্যাটার্ন তো আলাদা পাবে তো জেলে। ফরগেট অ্যাবাউট দ্য মেমব্রেন এন্ড এনিথিং, তুমি ব্যান্ডিং প্যাটার্ন আলাদা পাবে। তাহলে কেন? মানে এই যে ব্যান্ডস গুলো পাচ্ছ, সেগুলো কি? দিস আর রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস, কারণ তুমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছো। এবার এদের যে লেংথ গুলো, পলিমরফিজম মানে ডিফারেন্স। পলিমরফিজম কথাটার মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন টু ইন্ডিভিজুয়ালস। তাহলে এই যে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস, মানে তুমি জিনোমিক ডিএনএটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পরে, বা স্যাটেলাইট ডিএনএটাকে
আইসোলেট করে নিয়ে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পরে তাদের যে লেংথ পলিমরফিজম মানে ডিফারেন্স, সেই জিনিসটা আমরা স্টাডি করছি। আরএফএলপি বা রিফ্লিপ নোন অ্যাজ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। আর কিছু? রেস্ট্রিকশন এনজাইম যেখানে কাটবে তিনটের মধ্যে সেম ওই সিকোয়েন্সটা থাকবেই তিনটে স্যাম্পলের ভিতর। তোমার ধরো তুমি একটা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করছো, তো সেটা ধরো একটা জিনোম, একটা বিশাল বড় জিনিস। এবার তার মধ্যে ওই রেস্ট্রিকশন এনজাইমের সে 100টা কাট সাইট আছে, কিন্তু ডিপেন্ডিং আপন দ্য ভিএনটিআর বা ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, মানে তোমার স্যাটেলাইট ডিএনএ যে যতগুলো ওই রিপিটস আছে, ধরা যাক হচ্ছে গিয়ে যে শুভঙ্করের মধ্যে 95টা কাট সাইট আছে আর সুপর্ণার মধ্যে 100টা কাট সাইট আছে, সেটাই ডিফারেন্ট রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট তৈরি করবে। বোঝা যাচ্ছে? এরকম ভেবো না যে পুরো জিনোমে একটাই রেস্ট্রিকশন কাট সাইট আছে। ওই একটা জিনোম একটা বিশাল জিনিস, সেটা একটা প্লাজমিড নয়, বুঝতে পেরেছো? একটা গোটা জিনোমের মধ্যে শয়ে শয়ে কাট সাইট আছে ওই রেস্ট্রিকশন এনজাইমে, কিন্তু নির্দিষ্ট, মানে সুপর্ণার মধ্যে 100টা আছে, শুভঙ্করের মধ্যে 95টা আছে, ফলে টোটাল যে আমি ফ্র্যাগমেন্টস গুলো পাবো দুজনের মধ্যে সেম হবে না। হ্যাঁ, সেই ডিফারেন্সটাই আমি দেখছি। বোঝা গেল? তুমি এরকম হ্যাঁ, ভাবো না যে দুজনের মধ্যে একটা একটা কাট সাইট আছে, মানে দুজনের মধ্যেই ওটা থাকবে, অ্যাবসলিউটলি নয়, দুজনের মধ্যে প্রচুর থাকবে। কারণ একটা রেস্ট্রিকশন এনজাইম যে সিকোয়েন্সটাকে কাটে সেটা কত বেস পেয়ারের হয়? কি স্যার আবার বলুন। একটা রেস্ট্রিকশন এনজাইম যে সিকোয়েন্সটা কাটে সেটা কত বেস পেয়ারের হয়? জিনোমটা যত বড় তার তত পাওয়ারের থাকবে। আরে বাবা, একটা মানে রেস্ট্রিকশন এনজাইম নরমাল ধরো ইকোয়ার1 একটা সিকোয়েন্সকে হ্যাঁ, কাটলো, সেটা কত বেস পেয়ারের হয়? কেউ মানে জানে না এটা। রেস্ট্রিকশন এনজাইমটা কতটা 6 8 এরকম, হ্যাঁ 6 কিংবা 8 এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি 6 থাকে, 4 5 থাকতে পারে, 8 থাকতে পারে হ্যাঁ, অবভিয়াসলি। তো এবারে যে এই 6 বেস পেয়ার ইকোয়ার1 অবভিয়াসলি দ্যাট টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ওটা 6 বেস পেয়ারের সিকোয়েন্সকেই কাটবে। তাহলে এবার তুমি ভাবো যে 6 বেস পেয়ারের একটা স্পেসিফিক সিকোয়েন্স, সেটা 300 কোটি বেস পেয়ারের মধ্যে তার কতবার রিপিট থাকার সম্ভাবনা আছে? মানে তুমি যদি র্যান্ডমলিও ভাবো তাহলেও সেটা কতবার রিপিট থাকার সম্ভাবনা আছে? 4 টু দি পাওয়ার 6, হ্যাঁ, দ্যাট ইজ 4096। সেটা যদি তুমি 300 কোটিতে ভাগ করো, তো তুমি ভেবে দেখো যে ওই পার্টিকুলার সিকোয়েন্সটা র্যান্ডমলি 300 কোটি বেস পেয়ারের মধ্যে ওটা থাকার একটা হিউজ প্রবাবিলিটি আছে। সো देयर ইজ 100 অর 200 কাট সাইটস। তাই বোঝাতে চাইছি, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এনি আদার কোয়েশ্চেন? নেই? ওকে, সো উই এন্ড হিয়ার। আমরা আবার দাঁড়াও, এটা বন্ধ করে দিয়ে কি আবার থমাস কুক কেন চলে আসছে? থমাস কুক তো চোর, আমার টাকা নিয়ে এতদিন রেখে দিল, এখন ফেরত দিয়েছে।